আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি ব্যাচ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উচ্চতর গণিতের বীজগণিতের রাশি অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে আসছি। তো আজকে তোমাদেরকে আমি লেকচার ওয়াইজ কয়েকটা লেকচার নিব। আর আজকে আমি তোমাদের সাথে জার্নিটা শুরু করছি উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি দিয়ে। তো আজকে প্রথম লেকচারটা আমি করাবো। তো আজকে মূলত বহুপদী নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, বীজগাণিতিক রাশির বহুপদী যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করা হবে এবং সেখান থেকে কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু কোশ্চেন আসে, তাই না? তো চলো আলোচনা শুরু করা যাক। তো প্রথমত আমি আমার পরিচয়টা দিয়ে নিই। সেটা হচ্ছে আমি এবার রুয়েট কেমিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। নাম মোহাম্মদ সোহেব। তো ঠিক আছে, তো চলো শুরু করি। এবার আমরা বীজগাণিতিক রাশির প্রথমত আমরা চলক নিয়ে আলোচনা করব। আচ্ছা, চলক জিনিসটা কি? চলক জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। বলতো কি? চলক হচ্ছে এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। অর্থাৎ দেখো তো, আমি যদি আমি যদি বলি এই রুমের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, এখন কিছুক্ষণ পরে কি 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে? না, হয়তো কমে যাবে, নয়তো বেড়ে যাবে। ওকে, তাহলে এই যে সময়ের সাথে যে চেঞ্জ হচ্ছে, তাহলে এই তাপমাত্রা হচ্ছে তোমার কি চলক। তাহলে এই চলক জিনিসগুলোকে প্রকাশ করা হয় মূলত এক্স, ওয়াই, জেড, এগুলা দিয়ে প্রকাশ করা হয়। এক্স, ওয়াই, জেড, ঠিক আছে। আর ইংরেজি অক্ষরে যে শেষের যে অক্ষরগুলো আছে, যে এক্স, ওয়াই, জেড, এগুলা দিয়ে চলক প্রকাশ করা হয়। আর ধ্রুবক জিনিসটা কি? ধ্রুবক হচ্ছে এমন একটা জিনিস যেটা কখনো পরিবর্তন হবে না। মানে ধ্রুবক হচ্ছে এমন একটা জিনিস যেটা কখনো পরিবর্তন হবে না। তাহলে ধ্রুবক জিনিসটা যেমন হইতে পারে ওয়ান। আচ্ছা, এক তো একই, এক কি কখনো চেঞ্জ হয় বা এক কি কখনো পরিবর্তন হয় না। আচ্ছা, দুই, দুই কি কখনো চেঞ্জ হয় না। এখন আমি যদি বলি পায়ের মান, পায়ের মান কি কখনো চেঞ্জ হবে? না। ই এর মান, এটা কি কখনো চেঞ্জ হবে? না। অর্থাৎ ধ্রুবক হচ্ছে এমন একটা জিনিস যেটা কখনো চেঞ্জ হবে না। আর চলক হচ্ছে এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। আর সেই চলকগুলোকে মূলত এক্স, ওয়াই, জেড এগুলাতে প্রকাশ করা হয়। ওকে, এবার আমরা আলোচনা করবো তোমার অপারেটর নিয়ে। অপারেটর, অপারেটর। আচ্ছা, অপারেটর জিনিসটা কি? অপারেটর তো আমরা সবাই চিনি, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটা হচ্ছে মূলত অপারেটর। ঠিক আছে, এই চারটা মূলত কি? অপারেটর। তাহলে এবার শোনো, আমরা যেহেতু বীজগাণিতিক রাশি অধ্যায়টা করাচ্ছি, তাহলে বীজগাণিতিক রাশি কি সেটা একটু বুঝাই। বীজগাণিতিক রাশি, শোনো, বীজগাণিতিক রাশি হচ্ছে নিয়ম মেনে চলক, ধ্রুবক, অপারেটর ব্যবহার করে যে রাশি বানানো হয়। ঠিক আছে, নিয়ম মেনে চলক, ধ্রুবক, অপারেটর এগুলাকে সমন্বয় করে যে রাশি বানানো হয় সেটাই মূলত বীজগাণিতিক রাশি। অর্থাৎ দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। তাহলে দেখো তো, এক্স হচ্ছে চলক, এখানে এক্স হচ্ছে কি বলতো? চলক। 2 হচ্ছে আমার কি বলতো? ধ্রুবক। আর এই যে প্লাস মাইনাস, এগুলো কি? প্লাস মাইনাস এগুলো হচ্ছে অপারেটর। তাহলে এই যে নিয়ম মেনে, অর্থাৎ চলক, ধ্রুবক আর অপারেটর ব্যবহার করে যে রাশি তৈরি করা হয় সেটাই মূলত বীজগাণিতিক রাশি। তাহলে আমাকে বলো তো, তাহলে এখানে তো তোমার কি, এখানেও বলো তো চলক, ধ্রুবক এবং অপারেটর সবকিছু কিন্তু ব্যবহৃত হয়েছে, হয়েছে না? আচ্ছা, আমি এখানে লিখলাম চলক, ধ্রুবক সবকিছু কিন্তু ব্যবহৃত হয়েছে। এখন এটা কি বীজগাণিতিক রাশি হবে? না, কারণ এটা নিয়ম মানে নেয়। দেখো তো, এই গুণ দিছি, এই গুণের পরে কিছু একটা লেখা উচিত ছিল, আমি কি লিখছি? না। অথচ দেখো তো, অপারেটর ইউজ করা হয়েছে, ধ্রুবক ইউজ করা হয়েছে, চলক ইউজ করা হয়েছে, কিন্তু নিয়ম মানছে না। তাহলে আমাকে কি নিয়মে মানতে হবে? তার মানে এই বীজগাণিতিক রাশিটা ভ্যালিড, এটা ভ্যালিড, কিন্তু এটা কি না? ভ্যালিড না। ওকে, তাহলে তোমাকে চলক, ধ্রুবক, অপারেটর ব্যবহার করলেই হবে না, তোমাকে নিয়ম মেনে ব্যবহার করতে হবে। তাহলে তুমি কি পাবা? একটা বীজগাণিতিক রাশি পাবা। ওকে, এবার শোনো, বীজগাণিতিক রাশিকে কিভাবে প্রকাশ করা হয় বা বীজগাণিতিক রাশির যে মেইন টার্ম, ওটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, বীজগাণিতিক রাশি কিভাবে প্রকাশ করা হয়? ধরো এখানে আমি লিখলাম এফ অফ এক্স, এটা এক চলকের একটা বহুপদী বা একটা বীজগাণিতিক রাশি।
শোনো, এটা পুরাটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি, ঠিক আছে? এটি এইভাবে বীজগাণিতিক রাশিকে প্রকাশ করা হয়। ওকে, এইবার এটা মূলত একটা বহুপদী। এটাকে কি বলা যাবে? একটা বহুপদী বলা যাবে। এবার বহুপদী হওয়ার দুইটা শর্ত আছে, যে আসলে এটা বহুপদী কেন হবে। শোনো, বহুপদী হওয়ার একটা শর্ত হচ্ছে তোমার এখানে ধরো একটা আমি কি নিলাম, শুধু এখান থেকে একটা পদ নিলাম, তাহলে দেখো এই পদে তোমার এই যে এনটা আছে না, এই পাওয়ারটা হইতে হবে মানে এক্স এর উপর মানে চলকের উপরে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা হইতে হবে তোমার অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে জিরো সহ সকল ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। এইগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে জিরো সহ সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এগুলাই মূলত তোমার কি হতে পারবে বলতো? এন এর মান হইতে পারবে, মানে এক্স এর উপরে যে পাওয়ারটা আছে বা ঘাটটা আছে সেটা হইতে পারবে। যদি ঋণাত্মক হয়, এন এর মানটা যদি ঋণাত্মক হয় তাহলে সেটা বহুপদী হবে না। এন এর মানটা যদি ভগ্নাংশ হয় তাহলে সেটা বহুপদী হবে না। তাহলে বলা যায় যে এন এর মানটা হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। বহুপদী হওয়ার দুটা শর্ত। বহুপদী হওয়ার এক নম্বর শর্ত হচ্ছে চলকের ঘাত বা পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা। 2, পদ সংখ্যা সসীম হতে হবে। পদ সংখ্যা সসীম হতে হবে। শোনো, বহুপদী হইতে হলে মানে একটা রাশি, একটা বীজগাণিতিক রাশি যদি বহুপদী হইতে হয় তাহলে চলকের ঘাত বা পাওয়ার হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, পদ সংখ্যা সসীম হতে হবে। পদ সংখ্যা কি হতে হবে বলতো? সসীম হতে হবে। আচ্ছা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? জিরো থেকে শুরু করে সকল স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো আমরা কয়েকটা এবার এক্সাম্পল করবো, ঠিক আছে? তাহলে দেখো বেসিকটা আরো ক্লিয়ার হবে। তো সেটা কিভাবে করবো দেখো। দেখো, বহুপদী হওয়ার দুইটা শর্ত। এক নম্বরে চলকের ঘাত বা পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা। চলকের ঘাত বা পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ 0, 1, 2, 3 ডট ডট ডট। এবার শোনো, তাহলে দেখো আমি এবার এখানে দেখবো মানে এগুলা কি আসলে কি বহুপদী নাকি বহুপদী না। তাহলে প্রথমটা দেখি তো, প্রথমটা দেখি। দেখো এখানে এক্স এর পাওয়ার মানে চলকের পাওয়ার কি আছে? 2 আছে। হ্যাঁ, তাহলে এটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এক্স এর পাওয়ার এখানে মনে হয় কত আছে বলতো? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে বলতো এক্স এর মানে 4 এর সাথে কত আছে বলতো? x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে 1 এর সাথে 4 গুণ করলে কত হয়? 4। তাহলে এই যে 0, 1, 2 এগুলা বলতো কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা না? তার মানে এটা একটা বহুপদী হবে। এটা কি হবে বলতো? একটা বহুপদী হবে, কারণ এখানে x এর পাওয়ারগুলা কি হয়েছে?
অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, এখানে এক্স এর পাওয়ারগুলো কি আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে। পরেরটা দেখো, এখানে শুধু এক্স লেখা আছে, এক্স এর উপরে পাওয়ার কত আছে বলো তো, 1 আছে, তাহলে এইটাও কি হবে বলো তো, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কারণ এটা তোমার বহুপদী হবে। তাহলে এই যে এক্স, এটাও কি হবে, তোমার বহুপদী হবে, কারণ এর পাওয়ারটা কি আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা 7 কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে 7 কি বহুপদী, 7 কি বহুপদী, হ্যাঁ 7ও বহুপদী। কিভাবে দেখো তো, 7 এর সাথে আমি যদি x⁻0 গুণ করি তাহলে কোনো সমস্যা আছে নাই, কারণ আমি জানি 7 এর মতো 7 x⁻0 মান কত বলো তো, 1, তাহলে কষ্ট কত পাওয়া যায়, ঘুরে ফিরে 7ই তো পাওয়া যায়। তার মানে আমি প্রথমে এই 7কে মানে চলকের সাহায্যে প্রকাশ করব, মানে চলক দিয়ে প্রকাশ করব। তো চলক দিয়ে যখন প্রকাশ করছি তখন এক্স এর পাওয়ারটা কত আসছে বলো তো, 0। দেখো তো অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে 0 আছে কিনা, হ্যাঁ আছে। তার মানে এই শুধু 7 অর্থাৎ যে কোনো এরকম মান কি হবে, বহুপদী হবে। তো শুধু 7 না, 5, 4, -3 এগুলো সবে কি হবে বলো তো, বহুপদী হবে। ওকে, তাহলে 0 কি একটা বহুপদী, হ্যাঁ 0 কিন্তু একটা বহুপদী। 0 কিভাবে বহুপদী দেখো তো, আমি যদি 0-র সাথে x⁻0 আনি কোনো সমস্যা আছে নাই, এবং 0-র সাথে যদি আমি x⁻1 আনি তাও কোনো সমস্যা নেই, কারণ এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0। এখন 0-র সাথে যদি আমি x² আনি তাহলে কি হবে বলো তো, তাও 0। এখন 0-র সাথে যদি আমি x⁻n আনি তাও কত, 0। তার মানে এক্স এর পাওয়ার তুমি যতই আনো না কেন, অঋণাত্মক সংখ্যা যতই আনো না কেন, 0 কিন্তু কি হচ্ছে, বহুপদী হচ্ছে, কারণ এক্স এর পাওয়ারগুলো কি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং 0কে বলা হয় কি বলতো, সকল পাওয়ারের মানে সকল ঘাতের কি বলা হয়, বহুপদী বলা হয়, সকল ঘাতের বহুপদী বলা হয়। তাহলে 0 কি একটা বহুপদী। এবার আসি পরেরটা, দেখো পরেরটা কি বলছে, এবার এখানে এক্স এর পাওয়ার কত, 2, হ্যাঁ এটা অলরেডি হয়ে গেছে। এইখানে দেখো, এইখানে এক্স এর পাওয়ার যে রুটটাকে যদি আমি উঠে দিই, দেখো রুটটাকে যদি আমি উঠে দিই তাহলে কি হবে বলো তো, x⁻1/2 না, এই 1/2টা কি চলে আসছে, ভগ্নাংশে চলে আসছে। তার মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3, তার মানে এই সংখ্যাটা আছে 1/2, ভগ্নাংশ হইতে পারবে না। চলকের পাওয়ার কখনই ভগ্নাংশ হইতে পারবে না, চলকের পাওয়ার হইতে হবে 0, 1, 2, 3। তার মানে কি বলা যায় বলতো, এটা বহুপদী হবে না, এটা বহুপদী হবে না। আসি পরেরটা কি বহুপদী হবে, এটার পাওয়ার 2, তাহলে ঠিক আছে, এটার পাওয়ার কত, 1, এটা ঠিক আছে। এবার এখানে আসি 1/x মানে কি বলতো, 1/x মানে x⁻1। এই যে দেখো, এক্স এর পাওয়ার কখনো ঋণাত্মক হইতে পারবে না, এক্স এর পাওয়ার ঋণাত্মক হইতে পারবে না, এক্স এর পাওয়ার ভগ্নাংশ হইতে পারবে না। তার মানে এক্স এর পাওয়ার ঋণাত্মক, তার মানে এটা তোমার বহুপদী হবে না, এটা কি হবে না, বহুপদী হবে না। ওকে, এইবার চলো আমরা এবার একাধিক চলকের বহুপদী নিয়ে আলোচনা করব। এখন আমরা এক চলকের বহুপদী নিয়ে আলোচনা করছি, যে চলকের পাওয়ার কি হইতে পারবে না, ভগ্নাংশ হইতে পারবে না, চলকের পাওয়ার ঋণাত্মক হইতে পারবে না, তাহলে সেটা বহুপদী হবে না। তাহলে বহুপদী হইতে হলে কি হইতে হবে, বহুপদী হইতে হলে চলকের ঘাত বা পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তো এবার আমরা কি করব, মানে একাধিক চলকের বহুপদী নিয়ে আলোচনা করব। একাধিক চলকের বহুপদী, p of x equals to 3x square x plus 4। ওকে, এবার দেখো তো p x, y equals to 3x square minus 4xy plus 5y। শোনো, এখানে দেখো তো, এখানে যে ব্র্যাকেটের মধ্যে কি আছে, শুধু x আছে, মানে p of x, মানে এর দ্বারা বোঝা যায় এটা শুধু এক চলকের বহুপদী, মানে এক চলকের বহুপদী, মানে x চলকের বহুপদী। তাহলে দেখো তো, তাহলে এটা একটা বহুপদী বলা যায়, কারণ এর পাওয়ারগুলো কি আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে। এবার আসি, এখানে ব্র্যাকেটের চলক কয়টা দেওয়া আছে বলো তো, 2টা, x, y। তার মানে এটা হচ্ছে 2 চলকের বহুপদী। কয় চলকের বহুপদী, 2 চলক। এইবার x এর পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, y এর পাওয়ারও কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। শুধু একটার উপরে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অন্যটার উপরে ভগ্নাংশ ঋণাত্মক, তাহলে কিন্তু তোমার সেটা বহুপদী হবে না।
তাহলে এখানে দুইটার উপরে কি থাকতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো তো এক্স এর উপরে স্কয়ার আছে মানে 2, এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানেও 1 আছে, এখানেও ওয়াই এর উপরে 1 আছে, এখানেও ওয়াই এর উপরে 1 আছে। তার মানে এইটাকে বলা যায় বহুপদী, এটাকে বহুপদী বলা যাবে। এবার আসি, এটা কিন্তু দুই চলকের বহুপদী, একটা এক্স একটা ওয়াই। তাহলে এক্স এর উপর বার কত আছে 2, ওয়াই এর উপর বার কত আছে বলো তো 1, এক্স এর উপর বার কত আছে 1, ওয়াই এর উপর বার কত 1, এক্স এর উপর বার কত 1। তার মানে এটাকে বহুপদী বলা যাবে, কারণ সবগুলা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এবার আমরা আরেকটু ডিটেলসে আলোচনা করি। এবার তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব। দেখো কিছু বাড়ির কাজ নিয়ে আলোচনা, এবার তোমাদেরকে অনেকগুলো বাড়ির কাজ দিব। দেখো 2, তোমরা আমাকে বাড়িতে বলবা যে এগুলো আসলে বহুপদী নাকি বহুপদী না। এগুলো সব এইচডব্লিউ। এগুলো সব বাসায় তোমরা করবা, ঠিক আছে? তো কি এ কটা বাড়ির কাজ সবাই করবা। তো এবার একটা স্ক্রিনশট মারো তোমরা, ওকে? আশা করি মারা হয়ে গেছে। এবার একটা ম্যাথ করবো খুব সুন্দর। দেখো 1 নম্বর ম্যাথ। P of x equals to 3x cube plus 2x square minus 7x plus 8 হলে 8 হয় তবে 8 হয় তবে phi of 2 phi of minus 2 phi of half এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো প্রশ্নটা খুব ভালো করে বুঝো। দেখো কি বলছে, যদি পি অফ এক্স, দেখো পি অফ এক্স মানে এটা এক চলকের একটা বহুপদী দেওয়া আছে, 3x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 8 হয়, তবে ফি অফ 2 ফি অফ মাইনাস 2 ফি অফ হাফ এর মান কত, এগুলো বের করতে বলছে। তো দেখো তো এখানে যখন লেখছে পি অফ এক্স মানে ব্র্যাকেটে যখন এক্স লেখছে তখন এখানে এক্স হয়েছে, এখানে এক্স হয়েছে, এখানে এক্স হয়েছে। এবার দেখো তো ব্র্যাকেটের মধ্যে কত লেখছে 2। তার মানে এই রাশিটার মধ্যে যেই জায়গায় যে জায়গায় এক্স আছে সেখানে সেখানে কি বসিয়ে দেবা, 2 বসিয়ে দেবা। তাহলে আমি জানি দেখো পি অফ এক্স কত এখানে বলো তো, পি অফ এক্সটাকে উঠাই, পি অফ এক্সটা আছে 3x কিউব
প্লাস 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 8। তো প্রথমে আমার কথা হবে বলো তো পি অফ 2। ওকে, দেখো এখানে x এর জায়গায় কত বসে? 2 বসে। প্রত্যেকটা x এর জায়গায় তুমি 2 বসায় দিবা। প্রত্যেকটা x এর জায়গায় কি বসায় দিবা? 2 বসায় দিবা। তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে এটা ক্যালকুলেটর করলে কত আসে? 3 8 24, 2 2 4, 4 2 8, 32, 32 7 2 14, 32 মানে 14 প্লাস 8, তাহলে এটা আসতেছে 26। এইবার পি অফ -2 বের করতে চাই। এবার এক্স এর জায়গায় কত বসবে? -2। তাহলে 3 -2 কিউব হোল কিউব 2 ইন্টু -2 স্কোয়ার -7 -2 প্লাস 8। তাহলে এটা কত আসবে দেখি? 3 ইন্টু -2 হোল কিউব প্লাস 2 ইন্টু -2 স্কোয়ার প্লাস -7 -2 প্লাস 8। এটা আস্তে আস্তে কত? ইকুয়ালস টু 6। এবার আমরা বের করব পি অফ হাফ। তাহলে 3 ইন্টু হাফ 2 ইন্টু হাফ স্কোয়ার। দেখো এটা কত আসে? প্লাস 2 ইন্টু 0.5 স্কোয়ার প্লাস -7 প্লাস 8। এটা হচ্ছে 43/8। ওকে, আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো এই ম্যাথটা নিয়ে আসলে ঝামেলা হওয়ার কোনো কথা না। এটা খুব সুন্দর একটা ম্যাথ ছিল, ঠিক আছে? এটা খুব সুন্দর একটা ম্যাথ ছিল। তো এবার আমরা বহুপদীর মাত্রা, বহুপদীর সহগ, বহুপদীর মুখ্য পদ, এই বিষয়গুলো নিয়ে এবার একটু আলোচনা করব। দেখো, প্রথমত আমি একটা বহুপদী লিখবো, সেটা হচ্ছে একাধিক চলকের বহুপদী। একটা বহুপদী লিখবো, সেটা হচ্ছে একাধিক চলকের বহুপদী। 7x³ মাইনাস 7x⁴ y স্কোয়ার প্লাস 3xy স্কোয়ার y⁴ মাইনাস 3x² প্লাস 3। এবার শোনো, এবার আমরা কয়েকটা জিনিস এটা বের করতে চাই। আচ্ছা, মাত্রা, হ্যাঁ, তারপর এটাকে বলা হয় মুখ্য পদ, তারপর হচ্ছে মুখ্য সহগ ধ্রুবপদ, মুখ্য সহগ, আরেকটা হচ্ছে তোমার ধ্রুবপদ। দেখো এখানে 4টা জিনিস। একটা বহুপদী থেকে আমি 4টা জিনিস তোমাদেরকে বের করে দেখাবো কোনটা কিরকম। তো মাত্রা কোনটা? মাত্রা হচ্ছে যেই চলকের পাওয়ার সবচেয়ে বেশি। এখন কথা হচ্ছে, যদি একাধিক চলক হয়, একাধিক চলক হলে তাহলে ওই একাধিক চলকের পাওয়ারগুলা কি করবা? বের করে যোগ করবা। ওই একাধিক চলকের পাওয়ারগুলা বের করে কি করবা? যোগ করবা। তাহলে দেখো তো, এখানে xy গুণ আকারে আছে, কারণ এটা একাধিক চলকের বহুপদী। xy চলকের বহুপদী। তাহলে xy দুইটা চলকের পাওয়ার কি করবা? যোগ করবা। তো দেখো এখানে কত আছে? 1। তাহলে 3 আর 1 কত হয়? 4। তাহলে আমার লাগবে কোনটা? সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ মাত্রাটা লাগবে, বা সর্বোচ্চ পাওয়ারটা লাগবে। সেটাই মূলত কি মাত্রা হবে, ঠিক আছে? সর্বোচ্চ পাওয়ারটা। এখানে 4 আর 2 হয়েছে কত? 6। এখানে 1 আর 4 হয়েছে কত? 5। এখানে 2, এখানে কত? 0। তাহলে কোন জায়গায় সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কিন্তু এই জায়গায় কিভাবে দেখো তো? x এর পাওয়ার কত? এখানে 4, y এর পাওয়ার এখানে কত? 2। টোটাল যোগ করবা। অর্থাৎ যদি একাধিক চলকের বহুপদী হয়, তাহলে চলকগুলার পাওয়ারগুলা কি করবা? যোগ করে দিবা। তাহলে 4 আর 2 কত হয়? 6। তাহলে এই 6 হচ্ছে মাত্রা। কথা বলছো? মানে সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে মাত্রা, সর্বোচ্চ পাওয়ারটা মাত্রা। এবার শোনো,
তাহলে মুখ্য পদ কোনটা হবে? মুখ্য পদ কোনটা হবে? মুখ্য পদ হবে তুমি যেই জায়গায় মাত্রা সর্বোচ্চ পাইছো, যেই চলকের মাত্রা সর্বোচ্চ পাইছো, ওই চলকের সহগ। ওই চলক মানে ওই চলকটাই কি, ওই চলকের যে পদটা আছে ওইটাই মূলত তোমার মুখ্য পদ। তাহলে এই টোটালটা হচ্ছে তোমার মুখ্য পদ, এটা টোটালটা হচ্ছে মুখ্য পদ। আমি বলতে পারি -7x⁴y²। এবার আসে মুখ্য সহগ কোনটা? মুখ্য সহগ হচ্ছে যেই জায়গায় তুমি পাওয়ারটা সবচেয়ে বেশি পাইছো সেই চলকের সহগটাই হচ্ছে তোমার মুখ্য সহগ। তাহলে দেখো তো এই জায়গায় তুমি সবচেয়ে বেশি পাইছো, তাহলে এই জায়গায় আর সহগটা কত? -7। তাহলে -7টা এখানে বসে দেবো। তাহলে এবার ধ্রুবপদ কত হবে? যার সাথে কোনো চলক নাই, যার সাথে কোনো চলক নাই সেটা হচ্ছে ধ্রুবপদ। কত? 3। তো আশা করি বুঝতে পারছো। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা বহুপদীতে যে জায়গায় তুমি সর্বোচ্চ পাওয়ার পাবা সেটা হচ্ছে মাত্রা। তাহলে মুখ্যপদ কোনটা? মুখ্যপদ হচ্ছে যেই জায়গায় তুমি সর্বোচ্চ পাওয়ার পাইছো ওই পদটাই হচ্ছে মুখ্যপদ। তাহলে মুখ্য সহগ কোনটা? যে জায়গায় সর্বোচ্চ পাওয়ার পাইছো ওই চলকের সহগটাই হচ্ছে তোমার কি? মুখ্য সহগ। তাহলে ধ্রুবপদ কোনটা? যে যার ভিতরে কোনো চলক নাই। দেখো এই তিনের মধ্যে কোনো চলক আছে? নাই। তাহলে এই ধ্রুবপদ হচ্ছে এখানে কত? তাহলে এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। তো আস্তে আস্তে তোমাদেরকে বাকি লেকচারগুলো আমি দেবো, ঠিক আছে? তো এখানে মনে হয় 3টা থেকে 4টা লেকচার যাবে। তো আশা করি এটা বুঝতে পারছো। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে।